রক্তের সাথে আমাদের আর বেইমানি করার কোনো সুযোগ ছিল না। তো আমরা ওই কারণেই আমরা মনে করেছি যে এই সরকার আর থাকার কোনো সুযোগ নাই, এটা গণ-অভ্যুত্থানই চলে যাবে। তখনই আমরা সিদ্ধান্ত নেই যে ছাত্র জনতার একটা গণ-অভ্যুত্থান দরকার, তখনই আসলে এই সিদ্ধান্তটা চলে আসে। একটা বিষয় মানে অনেকভাবে বিতর্কিত, এটা যারা আমাদের এখানে বুদ্ধিজীবী আছেন তাদের থেকে শুরু করে শুরুর দিকে সাধারণ মানুষের মধ্যে ব্যাপারটা প্রভাবিত হয়েছে, সেটা হচ্ছে কিরকম যে রাজাকার শব্দটা আপনারা বলছিলেন যে মানে আমরা রাজাকার, তো এইটা আপনারা শুরু থেকে নিজেদেরকে রাজাকার কেন বলছিলেন? আপনি দেখেন, আমরা স্লোগানটা হয়তো প্রথম একটা স্লোগান হয়তো একটা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বা ভুলভাবে কেউ দিয়েছে। আমরা কিন্তু নিজেকে রাজাকার দাবি করিনি। আমরা বলেছিলাম যে কে বলেছে রাজাকার, এইভাবে বলেছিলাম যে আমরা রাজাকার কেন, আমরা রাজাকার না। আমাদের ওই ইয়ার পরে কিন্তু আমাদের একটা প্রশ্নবিদ্ধ চিহ্ন ছিল যে রাজাকার আমরা কি রাজাকার, এই রকম একটা প্রশ্নবিদ্ধ চিহ্ন ছিল। মানে এই রাজাকারটা কি আপনারা যখন তৎকালীন প্রধানমন্ত্রী উনি বললেন সব রাজাকার, সে বলার পরে আমরা এটা প্রতিবাদ করেছি। কিন্তু তার আগে কি আপনারা নিজেদেরকে রাজাকার বলছিলেন? না, এর আগে আপনি কোনো ভিডিও ফুটেজ দেখাইতে পারবেন না। প্রধানমন্ত্রী ভাষণ দেওয়ার পরে আমরা রাত 11টা কি 12টার সময় এই স্লোগান নিয়ে রাজপথে নামি। আমরা কিন্তু এর আগে কখনোই বলি নাই যে আমরা রাজাকার। যখন উনি ফেসিস হাসিনা যখন বলে যে ঢালাওভাবে যে রাজাকার মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি পাবে না, রাজাকারের সন্তানরা, আপনি রাজাকার কাকে বললেন? আচ্ছা, ওইটার প্রতিবাদে তখন আপনারা রাজাকার বলছিলেন? ওইটার প্রতিবাদে আমরা এটা প্রতিবাদ জানাইছি, এটা প্রতিবাদের ভাষা। এটা তখন কোনো নিজেদেরকে রাজাকার দাবি করা না। আপনি ধরেন বাংলাদেশের যারা ইয়ে করছে, এখানে কিন্তু মুক্তিযোদ্ধা সন্তানরাও ছিল, মুক্তিযোদ্ধার নাতিরাও ছিল, তারাও তো কিন্তু নিজেদেরকে রাজাকার দাবি করছে। কেন? এটা হচ্ছে জাস্ট একটা প্রতিবাদের ভাষা ছিল। তখন আন্দোলনের সময় অনেক প্রতিবাদী ভাষা থাকে, সেটা প্রকাশ করতে হয়। এখন আপনি ধরেন আমরা যখন নিজেদেরকে তো রাজাকার দাবি করি না, আমরা প্রশ্ন করেছি আমরা কি রাজাকার কিনা। আমাদেরকে রাজাকার কে বানাইছে? আমাদেরকে রাজাকার সরকার বলেছে, আমরা কিন্তু বলি নাই। আমাদেরকে উনি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদেরকে রাজাকার বলেছে, আমরা জাস্ট ওটার প্রতিবাদ করেছি। আচ্ছা, তারপরে আপনারা এটা বললেন, তারপর আপনারা পরের লাইন যোগ করলেন, কে বলেছে স্বৈরাচার। আচ্ছা, এবার 19 তারিখে 19শে জুলাই উত্তরাতে একটা ভয়ঙ্কর রকমের ম্যাসাকার হয়, যেটাতে আপনি একদম সরাসরি উপস্থিত ছিলেন। আমি ওই প্রেক্ষাপটটা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। তখন কি ঘটেছিল? মানে উত্তরাতে আমরা জানি, আমরা মিডিয়ার, আপনি জানেন যে মিডিয়া কিন্তু আপনি শুরু থেকে বলছিলেন, যদিও ওই কারফিউর সময় সংবাদটা করে না, বিষয়টা একেবারেই ওরম না। মিডিয়া কিন্তু ভয়ঙ্কর রকমভাবে সাপোর্ট করেছে আপনাদের সর্ব জায়গা থেকে। আমি কিন্তু সেটাও বলেছি যে সাপোর্ট করেছে, কিন্তু সরকারের কারণে তারা অনেক কিছু পাবলিশ করতে পারে নাই, যেটা হচ্ছে পাবলিশ করার দরকার ছিল ওই সময়। কারণ সরকার তাদেরকে হয়তো যারা মিডিয়ার মালিক ছিল তাদেরকে প্রেশারাইজ করছে যে ভিডিও ফুটেজগুলো খুবই কম জায়গায়। যাই হোক, যতটুকু মানে যেই বিষয়গুলো বেশি সেন্সিটিভ ছিল, আমি উত্তরাতে অনেক ভিডিওই পাই নাই, অনেক কোনো চ্যানেলই ছিল না। আমি জানি না যে তারা কোনো বিল্ডিংয়ে ছিল কিনা, আমি আসলে কোনো মিডিয়া কভারেজ তখন পাই নাই। আমি যেটা, তবে এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে ফেসবুক বা যদিও ইন্টারনেট ক্র্যাকডাউন ছিল, কিন্তু তারপরেও নানা রকম ভাবে যারা ওখানে কিন্তু অনেক তথ্যগুলো আসছে যেটা আসলে ওইভাবে প্রকাশিত হয়নি, যে কতজন মারা গেছে, তাদের কি অবস্থা, সেই প্রেক্ষাপটটা আমরা 19 তারিখের প্রেক্ষাপটে একটু যেতে চাই। আচ্ছা, 19 তারিখ হচ্ছে আমি আসি, অনেক জায়গা ঘুরে আমাকে আসতে হয়, যেহেতু ওইখানে আমি বললাম আমি পরিচিত ছিলাম। তো আমি মানে এক ধরনের ছদ্মবেশের মতো করে, ছদ্মবেশের মধ্যে মাস্ক পরে, তারপরে ক্যাপ লাগায়, তারপরে বিভিন্নভাবে যেভাবে নিজেকে আড়াল করা যায়, তখন আমি আপনার হচ্ছে আজিমপুর রেলগেট দিয়ে ঢুকে তারপরে আপনার কুয়েত মৈত্রী হসপিটালের এদিকে চলে আসি। তো যখন আপনার বিষয়টা হচ্ছে, আমরা যখন আস্তে আস্তে জমায়েত হই, জমায়েতের টাইমটা ছিল আমাদের 10টা 11টা এই টাইমে। তো তখন এর আগেই ছাত্রলীগ অবস্থান নেয় ওইখানে। আচ্ছা, আপনার হচ্ছে কুয়েত মৈত্রী হসপিটালের যে বিএনএস সেন্টারের রাস্তার মধ্যে আর্মি এবং ছাত্র মানে সরকারের পেটোয়া বাহিনী, ওইখানে পুলিশ, ওরা ওইখানে অবস্থান নেয়। তো অবস্থান নেওয়ার পরে আমি ওই দিক থেকে আসতেছি, তো আমার এখানে অবস্থান নেওয়ার কোনো সুযোগ ছিল না। তো আমি আবার ঘুরে আপনার হাউস বিল্ডিং যাই। তো হাউস বিল্ডিং তখন দেখি যে আপনার মাইলস্টোন কলেজ এদিকে আসতেছে, আর উত্তরা হাই স্কুল ওরা আসতেছে। তো তখন আমি ওদের সাথে মুভ করে আবার
ওদেরকে ধাওয়া দিই, যারা ছাত্রলীগের লোক ছিল। তো পুলিশ আস্তে আস্তে পিছনে আপনার উত্তরা থানার দিকে চলে যায়। উত্তরা থানাটা তো হয়তো আপনি চিনেন, যে আজিমপুরের দিকে। তো উত্তরা থানার দিকে তারা আস্তে আস্তে অবস্থান নেয়। তখন আমরা ওইখানে স্লোগান বা ইয়ে করি। তারপর যখন আমরা সামনের দিকে অগ্রসর হই, আমাদের একটা ইয়ে ছিল যে আমরা এয়ারপোর্টের সামনে অবস্থান নেব, আমাদের চিন্তাধারা ছিল। তো তার এর আগের দিন মনে হয় প্রধানমন্ত্রী দেশে আসে, শেখ হাসিনা। উনি একটা ইয়েতে সফরে চীনের গিয়েছিলেন, চীন সফরে থেকে, গিয়েছিলেন, চীন হ্যাঁ, সফর সেখান থেকে। থেকে উনি দেশে তো আসেন। তখন আমাদের চিন্তাধারা ছিল যে আমরা এয়ারপোর্টটাকে কোনোভাবে বন্ধ করতে পারি কিনা, তাইলে হয়তো আমাদের আন্তর্জাতিক মিডিয়ার যে কভারেজটা, আমরা কিন্তু তখন এটা মানে কমই নজরটা পেতাম। তখন- হ্যাঁ নজরটা পাওয়ার জন্য Internationally- হয়তো আমাদের ছিল আমরা এয়ারপোর্টটার দিকে আমরা যদি ওখানে গিয়ে অবস্থান নেই, হয়তো ইন্টারন্যাশনাল যে মিডিয়াগুলো ছিল তারা হয়তো আমরা তাদের নজরে আসতে পারবো। কারণ ইন্টারনেট ক্র্যাকডাউনের কারণে আমরা অনেক ফুটেজ অনেক চ্যানেলের কাছে পাঠাইতে পারি নাই, বা তারাও বাংলাদেশ থেকে পাঠাইতে পারে নাই বিভিন্ন মিডিয়ার কাছে। তো তখন যখন আমরা ওইখানে অবস্থান নেই, তখন একের পর এক প্রথম আমাদের তাদের সাথে কথা কাটাকাটি হয়, তারা আমাদের কোনোভাবে অবস্থান নিতে দিবে না। তো আমরা তখন বলি যে না, আমরা মরে যাব, তাও রাস্তা ছাড়বো না, যেভাবেই হোক। তো তখন আমরা রাস্তায় অবস্থান নেই। তারপর একের পর এক গুলি করে আমাদের একজন ভাই শহীদ হতে থাকে, একজন মুরব্বীও শহীদ হয় ওই দিন। সে আমাদের মনে হয় সম্ভবত সে রিক্সা চালক ছিল। সে আমাদের আন্দোলনে অনেক হেল্প করছে, বিভিন্ন আমাদের যারা আহত হয়েছে তাদেরকে হসপিটালে নিয়ে গেছে তার রিক্সা দিয়ে, বা যেভাবে সে সহযোগিতা করতে পারছে।